জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব স্বৈরাচার হটিয়ে আসার জন্ম দিয়েছে ছাত্র জনতার বিক্ষোভ, বললেন 198 বিশ্ব নেতা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা। 4 আগস্ট রাতে 5 জন নেতা ও কর্মকর্তাকে কয়েক হাজার কোটি টাকা বিলি বন্টন করেন হাসিনা। কে সেই 5 জন নেতা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, জানালেন ডক্টর ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তনের নির্দেশ দিয়েছিল খুনি হাসিনা ও তার প্রশাসন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন 198 বিশ্ব নেতা। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ 92 জন নোবেলজয়ী রয়েছেন। ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব নেতাদের দেওয়া এ সংক্রান্ত বিবৃতিটি গতকাল প্রকাশ করা হয়। বিবৃতিটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পুরো পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। বিবৃতিটির শিরোনাম, বাংলাদেশের জনগণ ও সারা বিশ্বে শুভবুদ্ধির নাগরিকদের জন্য একটি বার্তা। বিবৃতিতে বিশ্ব নেতারা বলেন, তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। বিবৃতিতে বিশ্ব নেতারা বলেন, বাংলাদেশের অন্যদের মতো প্রফেসর ইউনূসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানাচ্ছেন। এই শক্তি স্বৈরাচার হটিয়ে আসার জন্ম দিয়েছে। বিবৃতিতে বলা হয়, যেমনটি প্রফেসর ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে, আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে। এতে আরও বলা হয়, আমরা বছরের পর বছর ধরে প্রফেসর ইউনূসকে সমর্থন দিতে পেরে গর্বিত। এটি বাংলাদেশের জন্য একটি রোমাঞ্চকর নতুন ভোরের সূচনা। আমরা আগামী মাস ও বছরগুলোতে তার এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি। বিবৃতিতে স্বাক্ষরদাতারা বলেন, আমরা প্রফেসর ইউনূসকে শেষ পর্যন্ত পুরো দেশের, বিশেষ করে দেশের সবচেয়ে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করার জন্য মুক্ত হতে দেখে উচ্ছ্বসিত। এই কাজ তিনি 6 দশক ধরে অত্যন্ত জোরে সোরে ও সাফল্যের সঙ্গে করে আসছেন। এতে বিশ্ব নেতারা বলেন, দেশের তরুণরা যেমন ডক্টর ইউনূসকে অনুপ্রাণিত করেছে, তেমনি আমরা জানি তিনি তাদেরকে বাংলাদেশের নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে নেতৃত্বে ভূমিকা আসতে অনুপ্রাণিত করবেন। এতে বলা হয়, আমরা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে নোবেলজয়ী ডক্টর ইউনূস প্রবাসী বাংলাদেশি সহ সারা বিশ্বের লাখ লাখ তরুণকে সমাজের উন্নতির জন্য অনুপ্রাণিত করবেন। বিশ্ব নেতারা বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার অঙ্গীকারকে আমরা সাধুবাদ জানাই। ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল। কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। 4 আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। ওই সময় টাকা বিলি বন্টন করা হয়। সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন নেতা ও কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক ও মোহাম্মদ আরাফাত আলী। এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল।
সেই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন, বলেন, আর অপেক্ষা নয়, আর আপোষ নয়, নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মানবজমিন জানতে পেরেছে, বৈঠকে আইজিপি জানান, পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। একদিকে গুলি সংকট, অন্যদিকে জন উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে, গুলি করেও থামানো যাচ্ছে না। যদিও এ সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন, তোমাদের দিয়ে কিছু হবে না। আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরও কঠিন করতে। সেনাবাহিনীর তরফে আগেই জানানো হয়েছে, কোনো অবস্থাতেই তারা গুলি করবে না। হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের জন্য কি না করেছি, তোমরা এখন সবাই গা বাঁচানোর চেষ্টা করছো, যা করার আমি করব। হাসিনা তখন আরও বলেন, সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন, তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। মানবজমিন এটাও জানতে পেরেছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছে, মার্শাল লর পক্ষে তাদের সায় নেই। মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে। তাছাড়া বিশ্ব পরিস্থিতিও মার্শাল ল এর অনুকূলে নয়। এখানেই বৈঠক শেষ হয়ে যায়, একাধিক সূত্র নিশ্চিত করেছে। আন্দোলনকে বিপদগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয়। তখন গণভবনে গচ্ছিত টাকা দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। পরদিন পালিয়ে যান শেখ হাসিনা। ওই সময় গণভবনে লুট হয়, লুটকারীরা টাকা নিয়ে যান। তবে কত কোটি টাকা ছিল তা জানা সম্ভব হয়নি। ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার, কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। তিনি প্রতিবেশীর সঙ্গে পারস্পরিক সমান সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। রবিবার রাজধানীর তেজগাঁও অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ডক্টর ইউনূস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তন করতে চিকিৎসকদের প্রশাসন নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, গুলির ঘটনাকে পাশ কাটিয়ে সাধারণ মৃত্যুর বর্ণনা দিয়ে মৃত্যু সনদ দিতে বলা হয়েছিল। রোববার ৯ সেপ্টেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে হেফাজতে নির্যাতন ও দায়বদ্ধতা প্রতিবন্ধকতা ও প্রতিকার শিরোনামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডক্টর মোস্তাক এসব কথা বলেন। ঢাকা মেডিকেল কলেজে এত লাশ ধারণের সক্ষমতাও ছিল না বলে উল্লেখ করেন ডক্টর মোস্তাক। হেফাজতে নির্যাতনের শিকার ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে পুলিশি মামলার রিমান্ডের শিকার ব্যক্তিদের দায়িত্বরত চিকিৎসক মানসিক ও শারীরিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তথাপি একটি গবেষণায় দেখা গেছে, মাত্র ২০% মানুষ পরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। বাকিরা শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ট্রমার শিকার হয়ে বেঁচে থাকেন। তিনি বলেন, সাম্প্রতিক একটি ঘটনা আমি শেয়ার করতে চাই। আজিমপুরে একজন ভদ্রলোক মারা গেছেন গানশট ইনজুরিতে, অর্থাৎ গুলিতে। সেটা বলা হয়েছিল আমাদের, পুলিশের গুলিতে মারা গেছে, এটা ডেথ সার্টিফিকেট মৃত্যু সনদে লেখা যাবে না, লিখতে হবে তিনি অ্যাক্সিডেন্টে অর্থাৎ দুর্ঘটনায় মারা গেছেন। এমন নির্দেশনা কে দিয়েছিল জানতে চাইলে মোস্তাক আহমেদ বলেন, এটা হসপিটাল অথরিটি কর্তৃপক্ষ।